দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিবিসির প্রভাবশালী শতনারীর তালিকায় নাম উঠেছে ময়মনসিংহের নান্দাইল অজপাড়া গাঁয়ের মেয়ে সানজিদা ইসলামের। চলতি বছর বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী শতনারীর মর্যাদায় স্থান পাওয়া সেই তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে বিবিসি। সানজিদার স্বজনরা বলেছেন, ছোটবেলা থেকেই সানজিদার প্রতিবাদী মানুষ গড়ে ওঠে। ছাত্র জীবনে এসে সেই মানুষের স্ফুরণ ঘটে বাল্যবিয়ে প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে। এ পর্যন্ত ৭০টির বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছেন সানজিদারা। স্বজনদের আশা, দেশে আরো সানজিদার জন্ম হোক, যা সমাজের কাজে লাগবে। মা হিসেবে এই পাওয়াটা আমার কাছে অনেক বড়। আমি আপনাদেরকে ভাষায় বোঝাইতে পারবো না যে আমার মেয়ে আমাকে কি উপহার দিছে। সেটা আমার একার পাওয়ার না, আমার গ্রাম, আমার এলাকা, আমার দেশ। বিবিসির তালিকায় 4টি বিভাগে শতনারীর নাম প্রকাশ করা হয়েছে। সানজিদা ইসলাম স্থান পেয়েছেন অধিপরামর্শ ও সক্রিয়তা বিভাগে। বিবিসির ওয়েবসাইটে এই নারীদের সংক্ষিপ্ত পরিচিতিতে সানজিদা ইসলাম সম্পর্কে বলা হয়েছে, বাল্যবিবাহ ঠেকাতে কাজ করেন তিনি, তার সহপাঠী ও শিক্ষকেরা। সানজিদার মা একজন গৃহিণী, তারও বাল্যবিয়ে হয়েছিল। তাই শিক্ষাজীবনেই বাল্যবিয়ে প্রতিরোধের মতো কঠিন কাজ সম্পাদনে সানজিদার অনুপ্রেরণা তার মা লিজা আক্তার। এটার মূল অনুপ্রেরণা হচ্ছে আমার মা, কারণ আমার মার অনেক অল্প বয়সে বিয়ে হয়, যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। আমার মার মুখে অনেক কষ্টের কাহিনী শুনি, যার ফলে আমার মনে হয় যে আমার মার মতো যাতে নারী জাতির অন্য একটি মা এই সমস্যাগুলোর সম্মুখীন না হয়। তো সেই থেকে আসলে এই মনোভাবটা আমার মধ্যে তৈরি হয়, আর এই লক্ষ্যেই কাজ করা। সানজিদা ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগাড়া গ্রামের বাসিন্দা। পড়াশোনা করছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে। এর আগে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী থাকাকালে 2014 সালে তিনি তার 6 সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন ঘাসফড়িং নামে সংগঠনের ব্যানারে। এরপর থেকে বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছেন তারা। তবে এখন সবাই আলাদাভাবে কাজ করেন। এ পর্যন্ত ৭০টিরও বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছেন সানজিদারা। বিবিসির তালিকায় সানজিদার নাম ওঠায় আবেগ আপ্লুত তিনি। জানালেন তার অনুভূতি, বলেন এ কৃতিত্ব তার একার নয়, 7 জনের সবার। এটা তো অনেক বড় পাওনা আমার কাছে, আর এটা আসলে মুখে মানে কোনো ভাষাই বলা যাবে না যে এটার ঠিক অনুভূতিটা কীরকম। এটা তো আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি আমার অ্যাচিভমেন্ট বলবো না, বলবো আমার সাথে যারা ছিল সহযোগী, সাপোর্টার, আমার বন্ধুবান্ধব, সবার অ্যাচিভমেন্ট বলবো এটা আমি। আর এটা নিয়ে পরবর্তীতে আমার একটি প্ল্যান আছে, যেটা আপাতত আমি কাউকেই বলছি না। শিক্ষা জীবনে বাল্যবিয়ের মতো কঠিন সামাজিক ব্যাধি প্রতিরোধে কোনো বাধাই তাকে টলাতে পারেনি। এগিয়েছেন সাহস করে। কিছু ভালো মানুষ যেরকম আমাদের সমাজে আছে, কিছু নেগেটিভ মানুষও আছে। তো বাধা সবসময় আসতো, তবে ওই বাধাগুলো আসলে আমি বাধা মনে করিনি। যদি বাধাই আমার কাছে মনে হইতো তাহলে তো এত দূর আসতে পারতাম না। তো সকল বাধা অতিক্রম করেই আজকে এই পর্যন্ত আসতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। তালিকা প্রকাশের 10 বছর পূর্তি উপলক্ষে বিবিসির এই তালিকায় এবার স্থান পেয়েছে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ইরানের পর্বতারোহী এলনাজ রেকাবির নাম। তাদের সাথে তালিকার নাম ওঠায় মেয়ের মর্যাদায় গর্বিত মা বলেন, বাল্য বিয়ে হলে শিক্ষা জীবনের ইতি ঘটে, ধূলিসাৎ হয় সোনালী স্বপ্ন দেখা একজন নারীর জীবনের। সানজিদার মা নিজেও বাল্য বিয়ের শিকার। আমি মনে করি আমার মেয়ের জন্য আমি গর্বিত, আনন্দিত, কিন্তু আমি
এ পর্যায়ে আমার মেয়েটা যেতে অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আমি কতটুকু মা হিসেবে আনন্দিত। আমি চাই আমার মেয়ে ভবিষ্যতে আরো বড় হোক এবং দেশের কাজে লাগুক। আমার মেয়েকে দেখে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নারী এরকম সফলতা অর্জন করুক, এটাই আমার চাওয়া। সমস্যা হয়েছে বলতে তখন যে আমার পড়াশোনা আমি কমপ্লিট করতে পারি নাই, আমার হাজবেন্ডেরও আহামরি কিছু ছিল না। একটা বাল্য বিবাহ মানেই কি একটা নারীর স্বপ্ন পুরাটাই ভেঙে যায়, সে তার কোনো স্বপ্নের দুয়ারেই পৌঁছাতে পারে না। ছোটবেলা থেকেই সানজিদার মধ্যে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন তার নানা। সানজিদার কাজ পরের প্রজন্ম ধরে রাখবে বলে আশা তার। ছোট সময় থেকেই দেখতেছি তার একটা প্রতিবাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা ইচ্ছা তার মনে পোষণ করতেছে। এবং এই বাল্য বিবাহ বড় হইয়া পরে যখন হাই স্কুলে পড়ে, গার্লস স্কুলে, তখন সে এই বাল্য বিবাহ প্রতিবাদের একটা কমিটি খুঁজে আসছে, বাল্য বিবাহ প্রতিরোধ করছে। পড়াশোনার পাশাপাশি সুই সুতোর মেলবন্ধনে, কাপড়ে সৌন্দর্য বুননেও পটু সানজিদা। ছোট ভাই নবম শ্রেণীর ছাত্র সাদমান হাফিজকে পড়া দেখিয়ে দেয়া, বাড়ির গৃহস্থলী কাজ, হাঁস মুরগি পরিচর্যা আর বাড়ির আঙিনায় লাগানো সবজি তরকারি গাছপালায় আদর মেশানো যত্ন আত্তি করেই তার সময় কাটে। বাবা আমিনুল ইসলাম ভুইয়া ঢাকা সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। মা ভাই বোন মিলে থাকেন নানার বাড়িতে। ক্রিসমাস আসছে, পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। তাই এই উৎসব ঘিরে আয়োজনের শেষ নেই। ক্রিসমাস উদযাপনের প্রস্তুতিও দেখার মতো, চলুন দেখে আসি। বছর শেষ হতে চলেছে, আবারও চলে এসেছে ক্রিসমাস। তাই তো সারা বিশ্ব আবারও সেজেছে ক্রিসমাসের সাজে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ক্রিসমাসের জোয়ারে ভাসছে হোয়াইট হাউসও। এবছর নতুন এক রূপে সেজেছে হোয়াইট হাউস। ফুলের পুষ্পস্তবক এবং আলোকসজ্জা দিয়ে সাজিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করা হয়েছে হোয়াইট হাউসে। এবারের আয়োজনের মধ্যে অন্যতম 300 পাউন্ডের জিঞ্জারব্রেড হোয়াইট হাউস। There are really, in my mind, 3 cornerstone elements in the White House Christmas decorations. আগে ছোট ছোট জিঞ্জার ব্রেড ঘর বানানো হতো, এখন পুরো হোয়াইট হাউসের একটি মডেল তৈরি করা হয়। And has been there ever since. There's the main White House Christmas tree that's 18 feet 5 inches tall. গত বছর মহামারীর নিষেধাজ্ঞার কারণে পর্যটকরা দেখতে যেতে পারেনি হোয়াইট হাউসের ক্রিসমাস আয়োজন। তবে এবার তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে আয়োজনটি। নাইজেরিয়ার রাজধানী আবুজাতেও ছড়িয়ে পড়েছে ক্রিসমাসের আমেজ। শহরটিতে খোলা হয়েছে ক্রিসমাস ভিলেজ। আলোকসজ্জা, নাচ, গান এবং পর্যটকদের ভিড়ে মুখরিত ছিল চারপাশ। বছরটা ভালো যায়নি আমাদের, তাই তো বছর শেষে আমি অন্যরকম এই আয়োজন দেখতে পেরে অনেক খুশি। বছরের সব কষ্ট পেছনে ফেলে এই আয়োজনের মাধ্যমে এগিয়ে যেতে চাই। জাঁকজমক ক্রিসমাসের আয়োজন দেখা যায় ইতালির শহর গুব্বিওতেও। এবছর তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রির আয়োজন করে নাম লিখান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 300রও বেশি লাইট দিয়ে সাজানো হয় 750 মিটার দীর্ঘ এই ক্রিসমাস ট্রি।
Beh, grazie. È un segno di ingegno cubino nato এই আয়োজনের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে গুব্বিওর প্রতিভা তুলে ধরতে পেরেছি। এই শহরের মানুষের একসাথে কাজ করার ফলে এই আয়োজন। grande messaggio di speranza, di riconciliazione. এছাড়া আতশবাজি সহ নানা রকমের মনোমুগ্ধকর আয়োজন দেখা যায় শহরটিতে। কিংবদন্তি ফুটবল তারকা পেলেকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। শারীরিক অসুস্থতার জন্য তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে বিভিন্নভাবে। ফুটবলে পেলের ছবি এঁকে অভিনবভাবে পেলের প্রতি ভালোবাসা জানালেন এই ভক্ত। সারা বিশ্বে চলছে বিশ্বকাপ ঝড়, তাই তো নানা রকম আয়োজন দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার দোহাতে এক চিত্রকর সম্মান জানায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে। শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হন পেলে। এর পরপরই উদ্বেগ ছড়িয়ে পড়ে ফুটবল প্রেমীদের মাঝে। তিনি দক্ষিণ আমেরিকার ফুটবলের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমার একটা ছোট চেষ্টা। এ সময় নানাভাবে ফুটবল প্রেমীরা সম্মান জানান এই তারকাকে। এখন আগের তুলনায় তিনি ভালো আছেন। প্যারাগুয়ান চিত্রকর লিলি ক্যান্টেরো ফুটবল তারকা পেলেকে সম্মান জানিয়েছেন একটু ভিন্নভাবে। ফুটবলে পেলের ছবি আঁকেন লিলি। ছবিতে দেখা যায় ওয়ার্ল্ড কাপ ধরে আছেন পেলে। এর পরপরই উদ্বেগ ছড়িয়ে পড়ে ফুটবল প্রেমীদের মাঝে। কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উৎসব। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই স্মরণে দিনব্যাপী উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 50টি দল। পুরুষের পাশাপাশি অংশ নেয় নারীরাও। বিশেষ করে নারী লাঠিয়ালদের আইকন রূপন্তী চৌধুরীর চমৎকার নৈপুণ্যে মগ্ন ছিলেন হাজারো দর্শক। এছাড়াও এই লাঠি খেলা উৎসব উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করেন আয়োজকরা। আমি যাকে ঘোষণা দিব সেই দল ঢুকবে এবং সেই দলে নির্দিষ্ট সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে কারো হাতে লাঠি, কারো হাতে তরবারি। প্রত্যেকটা দলকে তাদের প্রস্তুত থাকবে উস্তাদ আবুল কাশেম গাঙ্গি। এর পরবর্তীতে প্রস্তুত থাকবেন। লড়াই চলছে সমান তালে। লক্ষ্য একটাই, কে কাকে হারাতে পারে। ইউনিকভাবে আমরা লাঠির কসরতকে প্রদর্শন করতে পারি। তাতে উৎসাহ যোগাতে ব্যস্ত বাজনাদাররা। লাঠির ঠকঠক আওয়াজ, ঢোলের শব্দ আর দর্শকের মুহুর্মুহ করতালিতে গত বুধবার এভাবেই মুখরিত ছিল কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠ। মাঠের মুখের দিকে খেলা। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই স্মরণে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার এক অনবদ্য প্রয়াসে এই লাঠি খেলা উৎসবের আয়োজন করে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। লাঠি খেলা প্রদর্শনের জন্য প্রস্তুত।
বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর ডক্টর আলমগীর হোসেন ভুইয়া। কুষ্টিয়া ছাড়াও নড়াইল, ঝিনাইদহ, পাবনা, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলার ৫০টি দলের প্রায় ৬ শতাধিক লাঠিয়াল এই উৎসবে অংশ নেয়। শুধু পুরুষেরাই নয়, এই লোকজ উৎসবকে রঙিন করেছে নারীরাও। হারিয়ে যেতে বসা আবহমান গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য এই লাঠি খেলাকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এই খেলায় আকৃষ্ট হওয়ার আহ্বান তাদের। খেলা আমি ছোটোর থেকে এই খেলাটার পিছনে আছি। খেলাটা আমার মনের কাছে ভালো লাগে। দর্শক তো দেখছেন, অনেক দর্শকও হয়। যাই হোক, আমরা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী লাঠি খেলা আগে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ছিল। মহরমের চাঁদে এই খেলাটা গ্রাম অঞ্চলে খুব বেশিরভাগ দেখা যেত। ছাগল টাগল জবই টবই করে বেশ খাওয়া দাওয়া করতো, আনন্দ উৎসব করত। দেশের একমাত্র নারী লাঠিয়াল আইকন রূপন্তী চৌধুরী বলছেন, আগে অনেক নারীরা এই লাঠি খেলায় অংশগ্রহণ করতেন। কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় দিন দিন নারীদের ভূমিকা কমে আসছে এই লাঠি খেলা থেকে। তাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলাকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার পাশাপাশি নারীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। লাঠি খেলাটা আসলে ছিলই, হ্যাঁ, তো এটা এক মানে সংঘবদ্ধভাবে যে একটা সংস্থান এরকম কিছু ছিল না। তো আমার দাদা ভারত বাংলাদেশ ভাগ হওয়ার আগে ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী তিনি নিখিলবঙ্গ লাঠিয়াল বাহিনী নামে প্রথম লাঠিয়াল সমিতি তৈরি করেন, যেটা এপার বাংলা ওপার বাংলার সকল লাঠিয়ালকে নিয়ে তৈরি ছিল। পরবর্তীতে দেশ ভাগ হওয়ার পরে প্রথমে পূর্ব পাকিস্তান, তারপরে এই যে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী নামে নামান্তর হয়। 1933 সালে যখন উস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী এই সংগঠন তৈরি করেন, তখন ওখানে তিনি চিন্তাই করেছিলেন যে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়া দরকার, কেননা মেয়েদের শক্তি যদি তৈরি হয় তাহলে সে অনেক কিছু করতে পারে। নারীরা এখন যে নির্যাতিত বা যে সমস্যার মধ্যে পড়ছে, আজকে যদি আপনি লাঠি খেলাটা প্র্যাকটিস করেন তাহলে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। আত্মবিশ্বাস তৈরি হলে আপনাকে কেউ যদি কেউ যদি আঘাত করতে আসে, আপনি সেটা প্রতিহত করতে। নারী পুরুষ লাঠিয়ালদের নানা রকম মনোমুগ্ধকর কসরত উপভোগ করেন শিশুসহ সব বয়সের হাজারো দর্শক। জানালেন তাদের অনুভূতির কথা। খুবই ভালো লাগছে, গ্রাম বাংলার ঐতিহ্যের এই লাঠি খেলা প্রথম দেখছি, খুবই ভালো লাগছে। মেয়েরাও খেলছে, খুব অনুপ্রাণিত লাগছে যে মেয়েদেরও এগিয়ে যাওয়ার একটা মাধ্যম, খুবই ভালো। মেয়েরা যেহেতু সব ক্ষেত্রেই এখন এগিয়ে যাচ্ছে, সেহেতু সব সেক্টরেই মেয়েরা যাতে এগিয়ে যায় সেটাই আমরা চাবো। এখানেও দেখছি যে অনেকেই খেলছে মেয়েরা, খুবই ভালো লাগছে। গ্রাম বাংলার একটা ঐতিহ্য খেলা লাঠি খেলা, সেই খেলা এখন দেখাই যায় না। তো কুষ্টিয়াবাসী যেহেতু এই খেলার আয়োজন করছে, এই খেলা দেখে সবাই মজা পাচ্ছে, আমিও মজা পাচ্ছি। আমরা খেলা বলতে তো মূলত বুঝি হচ্ছে ক্রিকেট বলতে বোঝাই, আর আমাদের জাতীয় খেলা ফুটবল, কিন্তু লাঠি খেলা যে আমাদের একটা অন্যতম খেলা, এটা আমরা হারিয়ে ফেলতেছি। এটা কেন? কালের বিবর্তনের কারণে। আমরা যদি এটা নিয়মিত চর্চা রাখি, ইনশাল্লাহ আমরা যদি এটা নিয়মিত করতে পারি, এটা যদি একটা অনুষ্ঠানের মাধ্যমে করতে পারি বা আমাদের তো প্রতিযোগিতার মাধ্যমে করতে পারি, ইনশাল্লাহ এটার জন্য আমাদের দেশের এই সংস্কৃতিটা বজায় থাকবে। খুবই সুন্দর আয়োজন করছে এবং প্রত্যেক বছরেই যেন এরকম একটা আয়োজন করেন তারা, এবং এই আয়োজনের ভিতরে যেন আমাদের যে পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারাও যেন এই জিনিসটাকে ধরে রাখে, এবং খুবই সুন্দর হচ্ছে এবং খুব ভালো লাগছে। আমি শুধু লাঠি খেলার নামই শুনছি জীবনে, মানে নিজের চোখে এটাই ফার্স্ট টাইম আমি দেখছি, মানে নানু দাদুর মুখে শোনা, আর এই প্রথম দেখলাম। আমি পড়তে আসছিলাম, বাট আমি শুনলাম যে এখানে লাঠি খেলা হচ্ছে, পড়া বাদ রেখে আমি এখানে আসছি দেখতে। ছোটোবেলা থেকে এই খেলাটি দেখে আসছি, আমার অনেক ভালো লাগে। আমাদের কলেজের মাঠে এবার খেলাটি অনুষ্ঠিত হয়েছে, অনেক ভালো লাগছে। গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা কখনো দেখিনি, এই প্রথম দেখছি, অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড।
এছাড়াও লাঠি খেলা উৎসব উপলক্ষে বুধবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা বলছেন, নেই কোনো পৃষ্ঠপোষকতা, নেই জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও, যার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে লোকজ এই ঐতিহ্য। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলাকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি তাদের। লোকজয়িত রক্ষা করার জন্য আমরা লাঠি খেলার এই আয়োজন করেছি। এটা তো অবলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে কোনো এক সময় এটা জমিদারের হাতিয়ার ছিল। প্রায় 51টা দল অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই খেলা এখানে প্রদর্শন করবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই খেলা হয়। আমরা মূলত এই খেলোয়াড় যারা আছে বিভিন্ন জায়গায় তাদেরকে সংগঠিত করে এই খেলার আয়োজন করি। আজকের এই আয়োজন তারই পার্ট। ঐতিহ্য রয়েছে, এটা ধরে রাখতে আমাদের মূলত এই প্রয়াস। আর বছরে একবার আমরা এমনি অনুষ্ঠান করেই থাকি। আর লাঠি খেলাটা শুধু বিনোদন নয়, এটা আত্মরক্ষার হাতিয়ার। দিনব্যাপী এই উৎসবে অংশ নেয়া আমন্ত্রিত অতিথিরা বলছেন, গ্রাম বাংলার সংস্কৃতির সাথে জড়িয়ে আছে লাঠি খেলা উৎসব, যা পৃষ্ঠপোষকতার অভাবে প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতারও দাবি তাদের। এক বাক্যে অনুষ্ঠানটি খুবই চমৎকার এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য টিম এসেছে স্বতঃস্ফূর্তভাবে, যেটা অন্যান্য খেলাধুলায় আমরা লক্ষ্য করি যে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, তারপরও সঠিকভাবে নিয়ে আসা যায় না। কিন্তু এটা যেহেতু এটা শিকড়ের সাথে সংশ্লিষ্ট, সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট, কাজে নিজেদের তাড়নায় তারা স্বতঃস্ফূর্তভাবে একটা অংশগ্রহণ করেছে। 1933 সালে নিখিল বঙ্গ লাঠিয়াল সমিতি আত্মপ্রকাশের মাধ্যমে বাংলার শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লাঠিয়ালদের নিয়ে একই সূত্রে আবদ্ধ করার প্রয়াস গ্রহণ করেন প্রয়াত ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী। সেই সময় থেকেই গ্রাম বাংলায় এই লাঠি খেলার প্রচলন। পুরনো এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার প্রত্যাশা সর্বস্তরের মানুষের। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।